আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সাজেক ভ্যালির ভ্রমণ গাইড সম্পর্কিত এই ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি যারা সাজেক ভ্যালি ভ্রমণ করতে চাচ্ছেন রিসেন্টলি খরচ কিরকম পড়তে পারে বা সমস্ত ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরবো। আমি কোথায় কিভাবে কি করতে হবে না যেতে হবে। পাশাপাশি আমি কাপ্তাই লেক আর সাজেক ট্রিপ কিভাবে একত্র করা যায়, অনেকে জলপথে সাজেকে গিয়ে থাকেন বা সাজেক থেকে আসার সময় রাঙামাটি আসেন কাপ্তাই লেক হয়ে। এই ব্যাপারগুলো কিভাবে অ্যাড করা যায়, যেটা আমরা করেছিলাম আমাদের ট্যুরে, সেগুলো ভালোভাবে বর্ণনা করব। তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের যাত্রা শুরু হয় রাত 10:30টায় শান্তি পরিবহনের বাসে করে। যদিও আমি শান্তি পরিবহন রেকমেন্ড করব না, আপনারা অন্য কোনো পরিবহনের বাস, যেগুলো হানিফ, শ্যামলী, এগুলো দিয়ে খাগড়াছড়ি যাওয়ার চেষ্টা করবেন। আর কারণ শান্তি পরিবহনের বাসগুলো ফিটনেসবিহীন মনে হয়েছে আমার কাছে, আর সিটগুলো আরামদায়ক না, পাশাপাশি ওদের ব্যবহারও বেশ খারাপ। তো তবে সব আফসোস গুছিয়ে গেছে যখন আমরা খাগড়াছড়ি প্রবেশ করি। আশেপাশের রামগড়ের চা বাগান, ছোট বড় টিলা, পাহাড় আর পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা সৌন্দর্য দেখতে দেখতে আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই। প্রায় যদিও আমাদের পরিবহনের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় লাগে, তবে আপনারা চেষ্টা করবেন যে যেন আপনারা 8টা-9টার মধ্যে উপস্থিত থাকতে পারেন খাগড়াছড়িতে। কারণ আপনাদের 10:30 বাজে এসকর্ট ছাড়ে প্রথম। সেই 10:30 এসকর্টটি অবশ্যই ধরতে হবে, অর্থাৎ 10:30টার মধ্যে আপনাদের বাগাইহাট আর্মি ক্যাম্পে থাকতে হবে। তো বাগাইহাট আর্মি ক্যাম্প খাগড়াছড়ি থেকে প্রায় 1 ঘন্টার একটু বেশি সময় লাগতে পারে, যাদের গাড়ির স্পিডের উপর ডিপেন্ড করে। তাই রিস্ক না নিয়ে মোটামুটি 10টা থেকে 10:30টার মধ্যে আপনাদের বাগাইহাট আর্মি ক্যাম্পে উপস্থিত থাকতেই হবে, না হলে আপনার এসকর্ট মিস করবেন। আর তাহলে পরবর্তীতে আপনাদের শিডিউল বিপর্যয় হতে পারে। বাস জার্নি শেষে আমাদের চাঁদের গাড়ি নিয়ে যাত্রা শুরু হয়। চাঁদের গাড়ি নেওয়ার জন্য আপনাদের বাস থেকে নামতে হবে খাগড়াছড়ির শাপলা চত্বর। শাপলা চত্বরের পাশে আপনারা খাগড়াছড়ি বা সাজেক জিপ কাউন্টার বা চাঁদের গাড়ি কাউন্টার, সিএনজি কাউন্টার সব পেয়ে যাবেন। আপনাদের বাজেট মতো বা লোকের অনুপাত মতো আপনারা নিয়ে নেবেন। আমার কাছে চাঁদের গাড়ি বা জিপগুলোই বেশি সেফ মনে হয়। চাঁদের গাড়ি যেগুলো 13 থেকে 14 জন নিতে পারে, সেগুলোর খরচ থাকে 9,000 টাকা। আর যেগুলো 10-11 জন নিতে পারে, সেগুলো পরে 8,000 করে। আর জিপ গাড়ি সম্ভবত 6,500 এরকম। সিএনজি আর একটু কম, সিএনজি বা মাহিন্দ্রা যেগুলো বলে। তো সবগুলোই মোটামুটি ভালো অ্যামাউন্টেই চলাচল করে এই রুটে, লোকজনের উপর ডিপেন্ড করে। তবে বেশি লোকজন হলে 13-14 জনের যে চাঁদের গাড়িটা, সেটা নেওয়াই সবচেয়ে উত্তম। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এখানে ছাদ খোলা চাঁদের গাড়ি পাবেন না আপনারা। তো যাদের একটু খোলা যেতে ইচ্ছে করে, তারা উপরে বসে যেতে পারবেন চাইলে, এবং পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা সাজেক চলে যাবেন। সাজেকের রোড ভিউ দেখতে চাইলে আমি আরেকটা ভিডিও আপলোড করেছি, ওইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনারা আন্দাজ করতে পারেন কীরকম সুন্দর সাজেকের রোড হয়ে থাকে। অনেকে চিন্তা করে যে সাজেক কি রোড কি রিস্কি কিনা, ফ্যামিলি নিয়ে চলাচল। তো আমার কাছে সাজেকের রোড রিস্কি মনে হয়নি। তেমন খাড়া ঢাল নেই, শুধু শেষের দিকে অল্প একটু সাজেকের ওঠার যে পাহাড়টা, ওইটুকুই একটু ঢালু মনে হয়েছে। নাহলে বান্দরবনের রাস্তা কম্পেয়ার করলে এই রাস্তা তেমন কিছুই মনে হবে না আপনার কাছে। জার্নিটাও বেশ সুন্দরই মনে হবে। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে সাজেকের বেস্ট সিজন কোনটা, কোন সিজনে ঘুরতে যাওয়া উচিত। তো আমি বলবো যে এখনকার যে সময় জুন, জুলাই, আগস্ট, আর জুন না, ঠিক জুলাই, আগস্ট, আর শীতের সময়টা নভেম্বর, ডিসেম্বর,
অক্টোবরও ধরা যায়। এই কয়েকটা সময় হচ্ছে বেস্ট সময় সাজেকের। যদিও তখন সিজন অন থাকায় পর্যটকদের বেশ ভিড় থাকে, তাই হচ্ছে ওই জিনিসটা মাথায় রেখে যেতে হবে। আর রিসোর্ট আগে বুকিং দিয়ে ওঠা ভালো। রিসোর্ট ব্যাপারে পরে আসছি। আপনারা হচ্ছে মোটামুটি সাজেক পৌঁছে যাবেন দুপুর 12টা থেকে 1টার মধ্যে। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার জার্নি। মাঝে হয়তো বিরতি দিতে পারে, নাও দিতে পারে। বিরতিহীন জার্নিও হতে পারে। অনেক সময় হচ্ছে সাজেকের যারা ফেরত আসে ওদের জন্য একটু দাঁড়ায়, কিন্তু আমাদের সময় দাঁড়ায়নি গাড়ি। তো এভাবে গেলে হচ্ছে আপনারা 12টা-1টার মধ্যে পৌঁছে যাবেন। তো তো এবার সেই রিসোর্টের কথা। রিসোর্ট অবশ্যই আগে বুকিং দিয়ে যাওয়া ভালো, বিশেষ করে হচ্ছে যখন ছুটির দিনে চাপ অনেক বেশি থাকে। তো হচ্ছে আমরা যে রিসোর্টে উঠেছিলাম ওটা হচ্ছে মিজোরাম ভিউ রিসোর্ট ছিল। নাম ছিল আদ্রিকা ইকো কটেজ। যদিও আমাদের ভ্রমণের পরে রিসোর্টটা নাকি পুড়ে গেছে। তো আমরা হচ্ছে তবুও হোটেল ম্যানেজারের নাম্বারটা দিয়ে রাখবো ইয়েতে, ডেসক্রিপশনে। আপনারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করে যেতে পারেন যদি অ্যাভেলেবল থাকে। আমাদেরটা মিজোরাম ভিউ রিসোর্ট ছিল, তাই একটু কস্ট বেশি। বাংলাদেশ ভিউ রিসোর্টের কস্ট খানিকটা কম। অবশ্যই মিজোরাম ভিউটা সুন্দর বেশি মনে হবে, কিন্তু বাংলাদেশ ভিউ খারাপ না। তবে যেটা বলছিলাম যে রিসোর্টটা হচ্ছে আগে বুকিং দিয়ে যাওয়া ভালো। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিজোরাম ভিউ, আর এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ সাইটের ভিউ। আপনারা দুটার ডিফারেন্স বুঝতে পারবেন। বাংলাদেশ সাইটটাও বেশ মানে মেঘ পাওয়া যায় আর কি। আপনারা সেটা যার যার পার্সোনাল প্রেফারেন্সের উপর। এবার সেই খাবার দাবারের কি করা যাবে আর কি। খাবার দাবার আপনারা হচ্ছে আমরা খেয়েছিলাম ফুডাঙ্কিতে। ফুডাঙ্কিতে খেলে আর কি এরকম একটা সুন্দর ভিউ পাবেন পাশে। আর খাবার দাবার মোটামুটি আমি খুব মানে বলবো না যে একদম 10-এ 10 এরকম না, বাট চলার মতো। রাতের বারবিকিউটা বেশি ভালো লাগেনি, বাট দিনের ওই বাম্বো চিকেন ওইগুলো আইটেমটা বেশ ভালোই লেগেছিল। 720 টাকা নিয়েছিল আমাদের ফুল প্যাকেজ, রাতের, সকালের আর হচ্ছে দুপুরের একদিনের। তো এটা হচ্ছে যার যার উপর। আরো অনেক রেস্টুরেন্ট আছে, মন্টানা আছে, কিম্বাল আছে, আপনারা নিজেরা ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে একটু চা নাস্তা করে একটু হালকা আশেপাশে ঘোরাঘুরি করে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু আমরা মোটামুটি শীতের শেষে দিয়ে গিয়েছিলাম, তাই হচ্ছে খুব দ্রুত তখন বিকাল হয়ে যায়, তাই হচ্ছে আমরা আসলে সন্ধ্যা হয়ে যায়। তো তখন আমরা হচ্ছে প্রায় বেশ দ্রুতই আমাদের হচ্ছে কংলাক পাহাড়ে আমরা যাই। 4টার দিকে এরকম সময় হবে। তো এরকম কংলাক পাহাড়ের আশেপাশে সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে আপনারা হচ্ছে উঠে যেতে পারবেন। কংলাক পাহাড়টা সময় নিয়ে ঘোরা ভালো। আর হচ্ছে টুরিস্ট যেদিন মানে ছুটির দিনে হচ্ছে টুরিস্ট প্রচুর থাকে, তাই হচ্ছে একটু আগে আগে গেলে হয়তো আপনারা সুন্দর ছবি টবি তুলতে পারবেন। তো সেটা রেকমেন্ডেশন থাকবে। আর কংলাক পাহাড়ের খানিকটা নিচে আপনাদের নামিয়ে দেবে তাদের গাড়ি নিয়ে গেলে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু হেঁটে উঠতে হবে। বয়স্ক মানুষ যারা আছে ওদের একটু হাঁটতে কষ্ট হতে পারে, বাট হচ্ছে ওরকম কোনো মানে হচ্ছে কঠিন ট্রেকিং বা ওরকম কিছু না আর কি। তবে একটু সময় নিয়ে আস্তে ধীরে ওঠা ভালো, কারণ যদি অভিজ্ঞতা না থাকে তাহলে হুট করে উঠলে দেখা গেছে যে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর এই জন্য আর বাইক নিয়ে হচ্ছে আরো উপরে ওঠা যায়। কংলাক পাহাড়ের সৌন্দর্যটা আসলে বিকালের দিকে সবচেয়ে বেশি আমার মনে হয়, কারণ সূর্যাস্ত দেখা যায় এই দিক থেকে। পাশাপাশি বাংলাদেশ ভিউ সাইড, মিজোরাম ভিউ সাইড সব সাইডে অনেক সুন্দর সুন্দর মানে মেঘও অনেক সময় সে জড়ো হয়, তাই হচ্ছে আপনারা বিকাল টাইমটাই হচ্ছে কমলাকের জন্য চুজ করলে ভালো হয়। অনেকে সকালের দিকেও যায়, সেটাও খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে সকালে হচ্ছে নিচে ঘোরাঘুরি করাটাই ভালো। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া, প্রায় হচ্ছে 2200 ফিটের উপরে এর উচ্চতা। কংলাক থেকে মোটামুটি সময় নিয়ে একটু হাতে নেমে আসলে মানে হচ্ছে সূর্য ডুবার একদম আগ মুহূর্তে, তাইলে হচ্ছে আপনারা হেলিপ্যাডে নামতে পারেন। হেলিপ্যাডে হচ্ছে একটু দূরে সাজেকের মেন পাড়া থেকে, বাট এখান থেকে একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। পাশাপাশি স্ট্রিট ফুডেরও সমাহার বসে এখানে।
তো ১ম দিনের ভ্রমণ মোটামুটি শেষ। একটা জিনিস বলে রাখা ভালো যে সাজেক হচ্ছে অনেক উন্নত জায়গা। এখানে হচ্ছে সব ফেসিলিটি বিকাশ বলেন, ইন্টারনেট বলেন সব এভেইলেবল। আর রাতে আপনার মসজিদ, বিজিবির যেসব শপ আছে ওইগুলো কেনাকাটা করতে পারেন। সকালে আপনারা হচ্ছে এরকম একটা ভিউ এক্সপেক্ট করতে পারেন। এটা হচ্ছে ডিপেন্ড করে যে সময় বৃষ্টির সময় দেখা গেছে মেঘ-টেঘ বেশি থাকলে তখন হয়তো আরো মেঘের আনাগোনা বেশি দেখা যাবে। অক্টোবর, নভেম্বরের দিকে অন্যরকম মেঘ দেখা যাবে। তবে শীতের সময় আপনারা মোটামুটি মেঘ এক্সপেক্ট করতে পারেন। আ এরকম একটা সুন্দর সকাল হচ্ছে আপনারা সাজেকে গেলে উপভোগ করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনারা মানে মিজোরাম ভিউ বলেন, বাংলাদেশ ভিউ বলেন ২ পাশে আপনারা হচ্ছে মোটামুটি মেঘ পাবেন। আর গরমের মৌসুমে একটু কম পাওয়ার সম্ভাবনা আছে মেঘ। তবে পাবেন না এরকম নয়। অল্প কিছু হলেও পেতে পারেন। তো যেটাই মানে অনেকে হচ্ছে অনলাইনে মেঘের রাজ্য দেখে হচ্ছে সাজেক ভ্রমণ যায়। এটা আপনার এক্সপেকটেশন এ না রেখে আপনারা বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে আপনারা আপনাদের জার্নিটা এবং সাজেক ভ্যালির যে সৌন্দর্য সেটাও শুধু মেঘের জন্য না, মানে ওটা আলাদা এক ধরনের সৌন্দর্য। এরপরে হচ্ছে আপনারা সকালে বেশ কিছু প্ল্যানিং করতে পারেন। একদম ভোরবেলা উঠে আপনারা হচ্ছে রিসোর্টে কিছু ছবি-টবি তুলে ভিডিও-টিডিও করে আপনারা হচ্ছে লুসাই হেরিটেজ ভিলেজ যেটা ওটার দিকে চলে যেতে পারেন। সেখানে হচ্ছে লুসাইদের গ্রামের আদলে কিছু বাড়িঘর পাওয়া যায়। সেখানে ফটো সেশন করতে পারেন। এছাড়া আবার হেলিপ্যাডেও যেতে পারেন। হেলিপ্যাড থেকে ২ পাশেরই ওয়াইড ভিউ পাওয়া যায়। আ তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ান ২ সাইডের ভিউ থেকেই ছবি, ভিডিও করতে পারবেন। এই সেই লুসাই হেরিটেজ ভিলেজ এখানে আমরা হচ্ছে সকালে এসে চা খেয়েছিলাম। আর এটার হচ্ছে কিছু এন্ট্রি ফি আছে। সেই এন্ট্রি ফি হচ্ছে দিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। একটু চিল করার মতো জায়গা আরকি, ওরকম বেশি কিছু এক্সপেক্ট না করাই ভালো। তবে সুন্দর, সুন্দর মাচাং ঘর এবং হচ্ছে বসার জায়গা আছে। আর আপনার মেঘের ভিউ তো ওইদিকে মিজোরামে দেখতেই পাচ্ছেন এখানে। তো বেশ সুন্দর সময় কাটবে আপনাদের নিঃসন্দেহে। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ। এর আগে আপনারা হচ্ছে আশেপাশে একটু সৌন্দর্য উপভোগ করেছেন। এর আগের ক্লিপগুলো রিসোর্টে ছিল। লুসাই হেলিপ্যাডের লুসাই হেরিটেজ ভিলেজের টুকুপাতে। এটা হচ্ছে আমাদের যে আদ্রিকা ইকো কটেজ রিসোর্ট ছিল সেটার ভিউ। এটা অনেকটা পরে রেকর্ড করা 10টা বা 9টার পরের দিকে। তাই হচ্ছে মেঘ কিছুটা কমে গিয়েছে। বাট স্টিল দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর ভিউ এখান থেকে আমরা পেয়েছিলাম। যদিও রিসোর্টটা এখন পুড়ে গেছে, বাট আপনারা কটেজ ম্যানেজারের সাথে কথা বলে দেখতে পারেন যে এখন তারা এখানে আবার নতুন রিসোর্ট চালু করেছে কিনা। আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এসব রিসোর্ট আগে থেকে মানে মিজোরাম যে সব রিসোর্ট থাকে সেগুলো আগে থেকে বুকিং না দিয়ে গেলে আপনারা পাবেন না আরকি। পাহাড় দেখতে পাইতেছো তুমি? তো আমাদের ফিরতি পথে যাত্রা শুরু হয়ে যায়। আপনারা হচ্ছে ফিরতি পথে অবশ্যই সিদ্ধান্ত আগে নিয়ে নিতে হবে যে আপনারা কি করবেন। কারণ ৳৯,০০০ যে যাদের গাড়ির প্যাকেজটা থাকে সেটা হচ্ছে আপনাদের আম কভার করে হচ্ছে সাজেকে ১ রাত। তারপর হচ্ছে পরের দিন সকালে এনে আপনাকে হচ্ছে খাগড়াছড়ির কিছু বিখ্যাত স্পট যেমন আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্ণা, তারপর এরকম কয়েকটা জায়গা দেখাবে আরকি। তো আমরা যেহেতু আগেও এইসব জায়গায় গিয়েছি আমরা তাই যাইনি। আমরা হচ্ছে আমাদের প্ল্যান ছিল কাপ্তাই লেক যাওয়ার। আমরা হচ্ছে কাপ্তাই লেকে করে রাঙামাটি পৌঁছাবো। আ
সাজেক ভ্যালি থেকে। তো এই প্ল্যান নিয়ে হচ্ছে আমরা আগাই। আপনারা যদি কেউ খাগড়াছড়ি ভ্রমণ করে কাপ্তাই লেক দিয়ে আসতে চান রাঙামাটি, সেটাও পসিবল। সেক্ষেত্রে আপনাদের খাগড়াছড়িতে একদিন থাকতে হবে। তবে সাজেক ভ্যালি থেকে রাঙামাটি হয়ে কাপ্তাই হয়ে রাঙামাটি আসার যে নিয়মটা, সেটা একটু খুবই কমপ্যাক্ট করতে হয়েছে, মানে টাইমিং খুবই ম্যাচ খাওয়াতে হবে, নাহলে হচ্ছে আপনাদের সমস্যা হয়ে যাবে। সাজেক থেকে আপনার হচ্ছে ছাড়তে ছাড়তে 10টা-11টার মতো বেজে যায় প্রথমে স্কোয়াড যখন সাজেক থেকে ব্যাক করে। আর সেটা হচ্ছে আপনার প্রায় 1 ঘন্টা থেকে 40 মিনিটের মতো হচ্ছে আপনার মাঝে দাঁড়ায় যারা নতুন আসতেছে ওদেরকে রাস্তা দেওয়ার জন্যে। তো এই কিছু ইয়াতে হচ্ছে আপনাদের বেশ হচ্ছে টাইম লিমিটেশনে পড়ে যাওয়া লাগে। তো যারা হচ্ছে কাপ্তাই লেক হয়ে রাঙামাটি যাবেন তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন আপনারা ব্যাক করবেন এসে, তো আপনাদের এসে দীঘিনালা নেমে যেতে হবে। আমি বলছি তাদের কথা যারা হচ্ছে শুধু মানে হচ্ছে কাপ্তাই লেক যাবেন, খাগড়াছড়ির স্পটগুলো ভ্রমণ করবেন না। বাকিদের প্ল্যানও সেম, আপনার পুরো প্ল্যান শুনতে পারলেই বুঝবেন। তো চাঁদের গাড়ির যেই লোক থাকবে ওনাকে হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে হচ্ছে আপনারা বলবেন আপনাকে দীঘিনালা থেকে উনি হচ্ছে লংগদু নিয়ে নামায় দিতে। এটা হচ্ছে ওনার সাথে ডিল করলে উনি হচ্ছে হয়তো এক্সট্রা 2000, 2500 এরকম নিতে পারে আর কি। ওটা হচ্ছে আপনারা লোকজন এবং হচ্ছে হিসাব করে ডিল করে নেবেন। 2.5 থেকে 3ও চাইতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে। তো মোটামুটি এরকম এক্সট্রা খরচ দিয়ে আপনারা হচ্ছে বলবেন দীঘিনালা থেকে আপনাদের যেন লংগদু নিয়ে নামায় দিয়ে আসে, লংগদু লঞ্চ ঘাট যেটাকে বলে। তো সেই লঞ্চ ঘাট থেকে হচ্ছে আপনাদের কাপ্তাই লেকের যাত্রা শুরু হবে আর কি। তো এটা হচ্ছে আপনারা নিজেরা, বা আরেকটা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে দীঘিনালা এসে নেমে যেতে পারেন। দীঘিনালা নামার পরে আপনারা সেখানে হচ্ছে অ্যাভেলেবেল লোকাল অটো পাবেন আর কি, অটো, সিএনজি, তো মাহিন্দ্রা। তো সেইগুলি হচ্ছে আপনার জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেবে, লংগদুর আরও আগে নামায় দেবে। আর সেখান থেকে আরও 10 টাকা দিয়ে লংগদু যাওয়া লাগবে। অথবা হচ্ছে আপনারা রিজার্ভ নিতে পারেন ডাইরেক্ট। সেই রিজার্ভ নিলে হচ্ছে আপনাদের খরচ একটু বেশি পড়বে। আমরা যেহেতু অল্প কিছু মানুষ ছিলাম তাই রিজার্ভই নিয়েছিলাম। খরচ একটু বেশি পড়েছে, প্রায় হচ্ছে 2000-এর মতো দেওয়া লাগছিল মাহেন্দ্রওয়ালাকে। তো এটা হচ্ছে যার যার উপরে আর কি। আপনারা সেটা কথা বলে ঠিক করে নেবেন লংগদু ঘাট পর্যন্ত। দীঘিনালা থেকে হচ্ছে লংগদুর রাস্তাটা খানিকটা পাহাড়ি টাইপেরই, টিলার মতো দিয়ে যায়। অনেকটা আমার কাছে শেরপুর জামালপুরের পাহাড়ি রাস্তার মতো মনে হয়েছে। তো এখানে উঁচু নিচু বেশ ভালোই ঝাঁকিও আছে। রাস্তা যদিও বেশ সুন্দর, আশেপাশে নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা কখন যে লংগদু ঘাটে পৌঁছে যাবেন আপনারা টেরই পাবেন না, এত সুন্দর রাস্তা। এখানে আমি লংগদুর রাস্তার কিছু ক্লিপ অ্যাড করেছি, এগুলো আপনার দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কীরকম। সেখানে মেনলি আদিবাসীরা থাকে, যদি আপনাদের কোনো এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে না ওইসব এলাকায় প্রবেশের জন্য, কিন্তু তবুও সাথে এনআইডির 1 কপি ফটোকপি নিয়ে গেলে বেটার। অনেক সময় হচ্ছে আপনাদের কাপ্তাই বরকল যে আর্মি ক্যাম্প আছে সেখানেও, সুবলং আর্মি ক্যাম্প যেটা, সেখানেও ধরতে পারে। তাই হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিয়ে এসব এলাকায় ট্রাভেল করা ভালো। তো মাঝে হচ্ছে সাজেকের আসার পথে হচ্ছে একটা জায়গায় গাড়ি দাঁড়ায় থাকে, মোটামুটি সেখানে 1 ঘন্টা 40 মিনিট সময় নষ্ট হবেই। সো সেটা এড়ানোর কোনো উপায় নেই। এটা হচ্ছে আগমনকারী এসকর্টদের জন্য এই লসটা হয়। তাই হচ্ছে সেগুলো সব বিবেচনা করেই হচ্ছে কাপ্তাই জার্নিটা করতে হবে আপনাদের। আপনারা লংগদুর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকেন, আমি হচ্ছে কাপ্তাই লেকে পৌঁছে বাকি ইনফো দিচ্ছি।
তো মোটামুটি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমরা হচ্ছে লংগদু ঘাটে পৌঁছে যাই। সেখানে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। তো লংগদু ঘাটে পৌঁছতে মোটামুটি ভালোই সময় লাগে, প্রায় ১.৫ ঘন্টার মতো দীঘিনালা থেকে। তো এই কারণেই হচ্ছে বেশ কমপ্যাক্ট টাইমিং হয়ে যায়। আপনারা যদি মাঝে দুপুরের খাওয়া অন্য জায়গায় সময় নষ্ট করেন তাহলে হয়তো লংগদু পৌঁছতে দেরি হয়ে যাবে আর কি। এই সেই লংগদু ঘাট, আর আগে দূরে ভাড়া পাহাড় দেখা দোকানে যাচ্ছে থেকে কাপ্তাই ঠিক করে লেকের, ভাড়াটা যদিও ঠিক করে নেন। কুয়াশার কারণে একটু কম ভিজিবল। তো দুই পাশে পাহাড় আর মাঝে হচ্ছে নীল ওই জলরাশি। সাজিদ এ নিয়ে হচ্ছে লংগদু ঘাটের সৌন্দর্য। আপনারা এখানে আসলে রিজার্ভ নৌকা নিতে পারবেন। আমাদের নৌকা নিয়েছিল প্রায় ৩,৫০০, কারণ এটা ডাবল নৌকা ছিল, মানে হচ্ছে উপরে নিচে দুইখানে বসার সুযোগ আছে। আমরা যদিও সবাই উপরেই ছিলাম। আর এই নৌকাগুলো পৌঁছতে সময় নেয় প্রায় ৩.৫ থেকে ৪ ঘন্টা রাঙামাটি রিজার্ভ বাজার পর্যন্ত। আর স্পিড বোট যেগুলো সেগুলো ১.৫ ঘন্টায় পৌঁছে যায়। তো স্পিড বোট এটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। বাট আমাদের হাতে যেহেতু সময় ছিল, আমরা আস্তে ধীরে এই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এই ৩-৪ একটু একটু ঘন্টা একটু একটু কাপ্তাই লেকের সৌন্দর্যের কাছে কিছুই মনে হবে না। একটু একটু আপনারা হ্যাঁ দাঁড়াইতেছি দাঁড়াইতেছি সেখানে গেলে সেটা বুঝতে পারবেন। আর আর কথা বাড়াবো না, আপনারা হচ্ছে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে ওই থাকেন। মিয়ান একটু বয় একটু আর বয় কিছু জানা থাকলে কমেন্ট একটু বয় করবেন। অবশ্যই আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য শেষে একটা কাপ্তাই লেকের সুন্দর ক্লিপ রয়েছে, আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কাপ্তাই লেকের সৌন্দর্য। ধন্যবাদ। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।